কর্তা, গত দুদিন ধরে আমার মেয়েকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমি কি করব শুনি? দয়া করে যদি বলতেন আমার মেয়ে কোথায়। ওকে তো আপনার লেটেন্দাই নাকি তুলে এনেছে। ইস, এত বড় অপবাদ! তোর গদ্দার নিয়ে নেবো জানিস? বেয়াদব! যত বড় মুখ নয় তত বড় কথা। যা এখান থেকে বেরো। যত সব গরিব লোক, এদেরকে দেখছি আর ভেতরে ঢুকতেই দেওয়া যাবে না। ছি! যা যা, দেখলি তো মা খুব রেগে আছে। যা যা যা, তোর মেয়েকে ঠিক পেয়ে যাবি, যা। এসব কি হচ্ছে কালী? এবার তো একটা বিয়ে কর, আমিও নাতি নাতনির মুখ দেখে যেতে পারি। বিয়ে? কি এমন বয়স আমার? এই বয়সে একটু আনন্দ ফুর্তি করতে দাও। কর কর কর, প্রাণ খুলে আনন্দ কর। তবে ওই মেয়েটাকে কিন্তু আজই ছেড়ে দিস। গ্রামের লোকেদের বেশি চটানো ভালো নয়। কি গো, ঘরে তো একদানাও চাল নেই। কি যে করব কিছুই তো বুঝতে পারছি না। এবারে দুর্গাপুজো তো ডাক পেলাম না। মা, তাহলে আজ কি রান্না করব? কি গো সনাতন কাকা, বসে আছে? দুর্গাপুজো করে ফিরলে বুঝি গোপাল? হ্যাঁ গো, ওই জমিদার বাড়ির পুজো তো কয়েক বছর ধরে আমি করছি। দাও না ভাই দুটো চাল, ঘরে এক দানাও চাল নেই। আরে কি যে বলো সনাতন কাকা, এখন কি আর বেশি চাল দেই নাকি? আমি এখন আসি, বুঝলে? কেন যে তুমি ওদেরকে চাইতে যাও? তাহলে কি করবো গিন্নি? আমার তো মাঝে মাঝে ইচ্ছা হয় বাবার মতো আমিও গুমটির জঙ্গলে চলে যাই। হে, কি অলক্ষণের কথা গো, তোমার মুখে কি কিচ্ছু আটকায় না? তো কি করবো লক্ষ্মী? যে তার পরিবারের মুখে দুবেলা অন্ন তুলে দিতে পারে না, তার বেঁচে থেকে কি লাভ? তাছাড়া দুর্গাও তো বড় হচ্ছে, ওর বিয়ে দেবো কি করে আমরা? তোমাকে চিন্তা করতে হবে না, তুমি পাড়ায় যাও। যদি কারো পুজো থাকে, আমি কিছু একটা ব্যবস্থা করছি। দেখি মাঠের দিকে গিয়ে কিছু জোগাড় হয় কিনা। বাবা, দাদু কি ওই গুমটির জঙ্গলে চলে গিয়েছিল? লোকে তো তাই বলে মা। কিন্তু কেন? আর গুমটির জঙ্গলে আছেটাই বা কি যে সবাই ওখানে যেতে ভয় পায়? আজ থেকে অনেক দিন আগের কথা, কয়েকজন নিজের চোখে দেখেছি একজন ওই জঙ্গলে প্রবেশ করতেই আগুনে পুড়ে মারা যায়। আর বাকি যারা ভেতরে গেছে তারা আর কোনোদিন ফিরে আসেনি। কিন্তু দাদু কেন সেখানে চলে গিয়েছিল? আমাদের সংসারে বরাবরই ছিল অভাব। বাবা ছিল অত্যন্ত জেদি, কেউ তাকে কিছু বললে তিনি সহ্য করতেন না। এমনই একদিন কি হলো কি? বিকেল হতে চললো, এখনো খেতে দেওয়ার সময় হলো না। খাবার যে নেই তা তো দেখতেই পাচ্ছেন। আমরা খাবার জোগাড় করার জন্য কত চেষ্টা করছি, আপনিও তো কিছু করতে পারেন নাকি? বাড়িতে বসে বসে খেলে কি করে হবে বলুন তো? হ্যাঁ, তাই? ব্যাস এইটুকু কথাতেই বাবার গায়ে লেগে যায়। কাউকে কিছু না বলে কোথায় যেন চলে যায়। তবে কানু নাকি দেখেছিল বাবাকে ওই জঙ্গলে ঢুকতে। এই দেখো, এই শাকগুলো পেয়েছি, আর বিমলের মা দুটো চাল দিয়েছে, এই দিয়েই আর চলে যাবে। যাক, আজ তাহলে তারা আর অভুক্ত থাকবে না। সনাতন খুবই দরিদ্র, পুজো আর্চা করে কোনো রকমে তার দিন চলে। তবে তার প্রতিবেশী গোপালের বেশ পোয়াবারও। জমিদারের ছেলে কালীপদর সাথে তার বেশ ভালো সম্পর্ক। জমিদার মশাই মারা গেছেন
তা আজ অনেক দিন। তার জমিদারিও আর নেই, তবে তার লেঠেল বাহিনী এখনো আছে। আর তার জমিদারি রক্ত এখনো তার রং বদলায়নি। তার ছেলে ওই রক্তের তেজেই এখনো জমিদারি স্বভাবটা ধরে রেখেছে। তার অত্যাচার আর অপকর্মে আশেপাশের সব গ্রামের লোক অতিষ্ঠ হয়ে আছে। আর তার সব অপকর্ম দেখেও না দেখার ভান করে তার মা লীলাবতী। এক সন্ধ্যায় কালীপদ আর তার মা লীলাবতী বৈঠকখানায় বসেছিল। তখন হঠাৎই গ্রামের এক চাষা নবীন কাঁদতে কাঁদতে সেখানে এসে বলে, কর্তা, গত দুদিন ধরে আমার মেয়েকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমি কি করব শুনি? দয়া করে যদি বলতেন আমার মেয়ে কোথায়। ওকে তো আপনার লেটেলরাই নাকি তুলে এনেছে। ইস, এত বড় অপবাদ! তোর গদ্দার নিয়ে নেবো জানিস? বেয়াদব! যত বড় মুখ নয় তত বড় কথা। যা এখান থেকে বেরো। যত সব গরিব লোক, এদেরকে দেখছি আর ভেতরে ঢুকতেই দেওয়া যাবে না। ছি! যা যা, দেখলি তো মা খুব রেগে আছে। যা যা যা, তোর মেয়েকে ঠিক পেয়ে যাবি, যা। এসব কি হচ্ছে কালী? এবার তো একটা বিয়ে কর, আমিও নাতি নাতনির মুখ দেখে যেতে পারি। বিয়ে? কি এমন বয়স আমার? এই বয়সে একটু আনন্দ ফুর্তি করতে দাও। তা বটে, কর কর কর, প্রাণ খুলে আনন্দ কর। তবে ওই মেয়েটাকে কিন্তু আজই ছেড়ে দিস। গ্রামের লোকেদের বেশি চটানো ভালো নয়। পরদিন সকালেও সনাতনের বাড়িতে একই হাল। সনাতনের স্ত্রী লক্ষ্মী বলল, বলছি কি, এবার পুজো আর্চা ছেড়ে একটু অন্য কাজের ব্যবস্থা করো। কত বাড়িতে তো শুনছি রান্নার ঠাকুর লাগে, একটু দেখো না, চেষ্টা করো না একটু। তাই মনে হয় করতে হবে। গোপালের তো এখন ভালোই পরিচিতি, দেখি তার কাছে একবার গিয়ে দেখি। মা দুর্গা, এক গ্লাস জল দে তো মা। পেটে অন্তত কিছু যাক। দুর্গা দুর্গা। জল খেয়ে সনাতন বেরিয়ে পড়ল। মেয়ে নামে রূপে দুর্গা আর গুণে গুণে সরস্বতী। আপনার জন্যই তো ওর বাবাকে বুঝিয়ে সুঝিয়ে এখানে কাজে পাঠাতে রাজি করেছি। তা ভালো, দেখবো তোমার পছন্দ কেমন। তা কর্তা, বলছি কিছু বকশিস কি আমার প্রাপ্য নয়? বকশিস চাই? নে, নিয়ে যা তাহলে। কিন্তু মনে রাখিস, মেয়ে না পছন্দ হলে তো টিকি আমি ছিঁড়ে নেব। আমার ওপর একটু ভরসা রাখবেন কর্তা। বেরিয়ে পড়ল। গোপাল বাড়িতেই ছিল, তাই তার সাথে দেখাও হয়ে গেল। সনাতন তার কাছে গিয়ে বিনয়ের সাথে বলল, গোপাল, তোমার একটু সাহায্য চাই ভাই। আমারই যা হাল, এই তোমাকে কি সাহায্য করবো বলো তো কাকা? ভয় নেই, ভয় নেই, অর্থ সাহায্য চাইতে আমি আসিনি। আমি এসেছি একটা কাজের খোঁজে। তোমার তো কত জায়গায় জানাশোনা, কোথাও কোনো রকম কাজ নেই? কাজ? তা কিরকম কাজ? এই যেমন রাঁধুনি বা অন্য কিছু।
না গো, তেমন কিছুই তো নেই। আমি তোমায় কোনো সাহায্যই করতে পারলাম না গো কাকা। আচ্ছা, তাহলে আমি এখন আসি, দেখি অন্য কোথাও খুঁজে। বসে থাকলে পাপি পেট তো আর শুনবে না। সনাতন চলে যাচ্ছে, এমন সময় গোপালের মাথায় নাড়া দিয়ে ওঠে একটা ভয়ঙ্কর পরিকল্পনা। সে তাড়াতাড়ি ডাক দেয়, কাকা, ও কাকা, কাকা দাঁড়াও দাঁড়াও, এদিকে এসো, এদিকে এসো। বলো ভাই। বলছি একটা উপায় আছে। কি উপায়? বলো না, বলো। বলছি এই জমিদার বাড়িতে কাজের একটা মেয়ে লাগবে, তা তোমার মেয়ের কথা একবার বলে দেখবো নাকি? হ্যাঁ, জমিদার বাড়ি? আরে ভেবে দেখো, ভালো মাইনে দেবে, তোমাদের খাওয়া দাওয়ার কোনো কষ্টই থাকবে না। আমাকে একটু ভাবতে সময় দাও, বুঝলে গোপাল? আচ্ছা ভাবো ভাবো, ভালো করে একটু ভাবো, শুধু মনে রেখো এই সুযোগ কিন্তু বারবার আর আসবে না। সনাতন সেখান থেকে বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে সে তার মেয়ে দুর্গা আর স্ত্রী লক্ষ্মীকে সব ব্যাপারটা বলে। তা বলে মেয়েকে খাটিয়ে আমরা বসে বসে খাবো? সেটাই তো, কালীপদর যা স্বভাব চরিত্র, আমার তো মন মানছে না। কি আর হবে, না কেই থাকতে হবে আমাদের। না মা, আমি যাব ওই জমিদার বাড়িতে কাজ করতে। না মা, তা হয় না, তোকে দিয়ে আমি কাজ করাতে পারবো না। তুই দেখ না, আমি ঠিক একটা কাজ জোগাড় করে নেব। আমি এখন বড় হয়েছি বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক কাজ করতে পারবো। সেই মতো গোপালের কাছে খবরটা গেল। গোপালও সাথে সাথে রওনা দিল জমিদার বাড়িতে। তার চোখে মুখে ফুটে উঠেছে বকশিস পাওয়ার লোভ। গিন্নিমা, মেয়ে খুবই কাজের, দেখবেন আপনাদের সব কাজ করে দেবে। তা না হয় করবে, কিন্তু দেখতে কেমন? খারাপ দেখতে মেয়ে এই জমিদার বাড়িতে ঢোকে, সেটা আমার কালী কিন্তু পছন্দ করে না। সে কি আর আমি জানি না? আপনার কোনো চিন্তা নেই, মেয়ে একদম দুধে আলতা, ব্রাহ্মণ পরিবারের মেয়ে তো। তাহলেই ভালো, তাহলে কাল থেকে কাজে আসতে বল, মাসে পুরো 100 টাকা দেব। এরপর গোপাল চলে গেল কালীপদকে খুশির খবরটা দিতে। তাই সুন্দরী? মেয়ে নামে রূপে দুর্গা, আর গুণে গুণে সরস্বতী। আপনার জন্যই তো ওর বাবাকে বুঝিয়ে সুঝিয়ে এখানে কাজে পাঠাতে রাজি করেছি। তা ভালো, দেখবো তোমার পছন্দ কেমন। তা কর্তা, বলছি কিছু বকশিস কি আমার প্রাপ্য নয়? বকশিস চাই? নে, নিয়ে যা তাহলে, কিন্তু মনে রাখিস, নিয়ে না পছন্দ হলে তো টিকি আমি ছিঁড়ে নেব। আমার ওপর একটু ভরসা রাখবেন কর্তা। বকশিস পেয়ে খুশি হয়ে সেখান থেকে রওনা দেয় গোপাল। সেখান থেকে সোজা চলে যায় সনাতনের বাড়ি। তখন সন্ধ্যা হয়ে গেছে। মাসে 100 টাকা দেবে বলেছে, বুঝলে? হ্যাঁ, বলো কি, 100 টাকা? আরে জমিদার বাড়ির কাজের লোক যে সে হবে নাকি? হ্যাঁ, অনেক কষ্টে আমি গিন্নিমাকে রাজি করিয়েছি,
তোমার কষ্ট যে আমি আর সহ্য করতে পারছিলাম না কাকা। তোমার এই উপকার আমি কোনোদিনও ভুলবো না। উপকারী বটে।